খোস পাঁচড়া চুলকানি নিয়ে আসলে আমরা কি করি? রোগীলিপি করতেছি আর সালফার বা সুরিনামটা দিয়ে দিই। দিয়ে দিলে হয় কি অনেক ক্ষেত্রে বেড়ে যায়। আসলে আমার টার্গেট ঠিক আছে যে আমি এই রোগীটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সুপ্ত ছোরাগুলা। আমাদের মধ্যে এমন মানুষ নেই যার মধ্যে ছোরা নেই। এই সুপ্ত ছোরাগুলা কিন্তু আমাদেরকে আক্রান্ত করে বেশি। ও করে কি যখনই মনে করেন সুরিনাম বা আমাদের সালফার এই গুলো দেওয়া হয় তখন হয় কি প্রচন্ড আকার ধারণ করে। তারা সূত্র বের হয়ে যায়। বের হয়ে গেলে রোগী কিন্তু কষ্ট পায়। অনেক কষ্ট পায় তখন রোগী মনে করেন অনেক সময় বলে না আমি ওষুধ খাবো না, আমি তো চুলকানি কমানোর জন্য আসছি বা আমার জন্য তো আসি নাই। তারা তো বুঝে না। তখন আমরা কি করতে পারি? সেখানে ১ম এ হালকা পাতলা কিছু ওষুধ দেয়া। রাস্ট্রক্স, ডাল কামড়া, এই যেমন কাশি কিছু ক্ষেত্রে রিউমেক্স কিছু ওষুধ আছে না যেমন সিপিয়া এই যে দেখি রোগীর সাথে যেটা মিলে হালকা পাতলা কিছু ওষুধ দিয়ে শুরু করি। আমার যে একদম রাজা মহারাজা ধরে নিয়ে আসতে হবে তা কিন্তু না ১ম এ। যেমন ধরুন আমি একটা বাগানে ঢুকলাম। আমি একটা গাছ কাটবো। আমার উদ্দেশ্যটা গাছ কাটা। একটা গাছ কাটবো। তো বাগানের মধ্যে কিন্তু অনেক গাছ থাকে। একটা গাছ থাকে না, অনেক গাছ। সেই অনেক গাছের মধ্যে আমার টার্গেট বড় গাছটা কাটবো। কিন্তু তার আশেপাশে অনেক গাছ, চারা গাছ, অনেক গাছ আছে। এখন আমি যদি গোড়া থেকে কেটে দেই গাছটাকে, ধুম করে গাছটা কিন্তু পড়ে যাবে। আমার অনেকগুলো গাছ নষ্ট হবে। এটা যদি না করি আপনি দেখবেন কাঠুরিরা কিভাবে কাটে, ১ম এ তারা আস্তে, আস্তে ডালপালা গুলা কাটে। ছোট, ছোট ডালপালা, তারপরে একটু, একটু বড়, তারপর একটু বড়। এইভাবে কাটতে, কাটতে, কাটতে তারপরে একেবারে গাছটাকে নাইড়া মাথা করে ফেলে। নাইড়া মাথা করে তারপরে গোড়াটা আস্তে, আস্তে করে কাটতে থাকে। গোড়াটা যদি প্রয়োজন মনে করে গাছটা যদি অনেক লম্বা থাকে, ২ ভাগে ফেলে। যাতে আদার্স যে গাছগুলো আছে সেগুলো নষ্ট না হয়। কিন্তু টার্গেট কোনটা ছিল? গাছ কাটা। কিন্তু সে কি করলো? গাছের গোড়াটা না কেটে ডালপালা কাটা শুরু করলো। মূল কাজটা পরে করলো। এই উদাহরণের সাথে আরো কিছু উদাহরণ নিতে পারেন। যেমন ধরেন আপনার একটা সুন্দর একটা গোলাপের চারা গাছ। সুন্দর একটা কাঠের টব দিয়ে লাগে আপনি সরি কাঠ না, কি বলে মাটির টব দিয়ে লাগিয়েছেন। এখন সেখানে একটা কাক এসে বসলো। আপনার গোলাপটা গাছটাকে মনে করেন ঠোকরাইতেছে বা একটা চড়ুই পাখি এসে বসলো। এখন ওইখানে যদি আমি একটা বাঁশ নিয়ে বাড়ি দেই, চড়ুই পাখি ফুট করে উড়ে যাবে। আমার গোলাপ গাছটাও শেষ হবে, আমার টবটাও শেষ হবে। সেখানে ১ম এ কি করতে হবে? হুস, এই যা, হুস এই ধরনের কিছু শব্দ করে পাখিটাকে উড়ায় দিতে হবে। তারপর আমার এখানে যদি তাও না যায় তখন আমি হালকা কঞ্চি-টঞ্চি দিয়ে হয়তো একটু দাবড়ানি দিলাম। তখন কিন্তু পাখিটা চলে যাবে। কিন্তু মোটা বাঁশ দিয়ে বাড়ি দিতে গেলে আমার সব শেষ। আমরা চিকিৎসার ক্ষেত্রে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই লক্ষ্য করবো এই ব্যাপারটা। এখন ধরুন আজ যেহেতু আমাদের ঠাকুরমা মিজান স্যার একটু ব্যস্ত ছিল, লিংক দিতে পারে নাই। তো উনি আমার সাথে যোগাযোগ যখন করেছে তখনই প্রায় ৭টা বাজে। আমি বলছি, ঠিক আছে সমস্যা নাই, ক্লাস শুরু হোক। আমার সমস্যা নেই। আমার আমার যে হাতের যে কাজ আছে সেটা শেষ হয়ে যাবে ৮:৩০ ভিতরে। আমরা কাজ করতে পারবো। একটা রোগীলিপি বলি, হ্যাঁ? আপনারা সবাই উত্তর দিবেন। আমরা এখানে যারা আছি আমরা কিন্তু সবাই হচ্ছি শিখতে আসছি। আপনি এটা ভালো পারেন। ডক্টর ইয়াসিন স্যার এটা ভালো পারে, বিশ্বজিৎ স্যার এটা ভালো পারেন, তাসনিয়া আছে। আপনারা সবাই একজন আপনি একটা বিষয় ভালো পারেন, উনি আরেকটা বিষয় ভালো পারে। এভাবে কিন্তু আমরা সবাই কিন্তু কম বেশি পারি। যেহেতু রোগীলিপির ক্লাস একটু মায়াজাম বললাম, লাস্টটাও একটু মায়াজাম বলবো। রোগী আসছে প্রচন্ড লো প্রেশার। যেহেতু রোগী যখন আসে আমরা কিন্তু প্রেশার, তারপর ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েড আছে কিনা এগুলো একটু জেনে নেই। ঠিক আছে? তারপরে না তারপর তার না দেখি হাইট, ওয়েট এগুলা দেখি। তো প্রেশার মেপে দেখলাম যে লো প্রেশার।
আমি কোথায় টিপতে দিতে আমি মিউট হয়ে গেছি। রোগীর লো প্রেশার, সিবিসি রিপোর্ট নিয়ে আসছে। দেখলাম যে হিমোগ্লোবিন 6, মহিলা রোগী। মহিলা রোগী হিমোগ্লোবিন 6। হিমোগ্লোবিন 6 থাকা মানে খুব ভয়াবহ অবস্থা। ছেলেদের যেমন 14-15 পর্যন্ত হিমোগ্লোবিন থাকবে, মেয়েদের কিন্তু 10-12 মিনিমাম থাকতে হবে, হাইস্ট 12। তো এখন 6 হয়ে গেছে। এখন আমাদের কি করণীয় এখানে? যদি কেউ আমাকে বলতেন রুগীকে আমরা কিভাবে রোগীলিপি করব, আর কি ওষুধ দিতে পারি, বা তার আর একটা কথা, আমরা যখন ওষুধ দিব, ওষুধের সাথে রুগী কিন্তু কিছু বিধিনিষেধ দিয়ে দিব। কি খেতে পারবে, কি খাবে না, কোন খাবারে কতটুকু পুষ্টিগুণ আছে, যেটা আমাদের মনে করেন জানা অবশ্যই দরকার। এগুলো হচ্ছে প্রাকৃতিক কিছু নিয়ম, আমাদের অবশ্যই জানতে হবে। এখন বলুন তো, সেই রুগীকে আমরা কি কি ম্যানেজমেন্ট দিব? ম্যানেজমেন্ট সবার আগে। ম্যানেজমেন্ট যদি না দেই, রুগী কিন্তু সুস্থ হবে না। একজন রুগীকে পরিপূর্ণভাবে সুস্থ করতে হলে ওষুধ প্লাস ম্যানেজমেন্ট দুইটাই দিতে হবে। আসুন আমরা তাহলে বলুন তো কি বলতে পারি? ইয়াসিন স্যার, এই রুগীকে আমরা কি কি ওষুধ দিতে পারি? রুগী আসছে হিমোগ্লোবিন 6, তারপরে প্রচন্ড লো প্রেশার চলতেছে, কি করতে পারি? আপনাদের মধ্যে যে স্যার ম্যাম ব্যস্ত নেই, আপনি একটু কথা বলতে পারেন। তাসলিমা ম্যাম আছেন, বিশ্বজিৎ স্যার, আরেকজন স্যার আছেন আমাদের হাকিম সাথে ব্যস্ত। বলুন তো কি বলা যায় এখানে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। জি জি স্যার, এখানে কি করা যায়? আমরা এখানে কি করব? এই রোগী হচ্ছে দুধ ডিম খাবে। এই রোগী ভালো ভালো খাবার খাবে, পুষ্টিকর খাবার, শাকসবজি খাবে, দুধ ডিম খাবে। তারপরে হিমোগ্লোবিন, যেটা হিমোগ্লোবিন একদম 6 হয়ে আছে, হিমোগ্লোবিন বেড়ে যাবে? জি ম্যাম, দুধ ডিমে কি হিমোগ্লোবিন বাড়বে কিনা তাই? হ্যাঁ, শুধু দুধ ডিম খেলে কি হিমোগ্লোবিন বেড়ে যাবে? আসলে এখানে মূল কথা কি ছিল জানেন? যখনই আপনি দেখবেন একজন রোগী, আপনি যে কথা বলছেন আমি কিন্তু একটা কথা ফেলে দিচ্ছি না, এগুলো কিন্তু যাদের হিমোগ্লোবিন কম আমরা দিব, গর্ভাবস্থায় মাদেরকে খেতে দিব, বলবো আপনি এগুলো খাবেন, আমাদের ওষুধ চলবে। আমাদের আমাদের হচ্ছে ওষুধ কি, লক্ষণ অনুযায়ী ওষুধ। এই রোগী আমাদের এখন লক্ষণে কি জন্য তার হিমোগ্লোবিনটা কমে গেছে সেটা আমাদের দেখতে হবে। এখন মূল ফ্যাক্ট, হিমোগ্লোবিন 6 কেন হয়েছে? এটা কজেশন। কজেশনের গুরুত্ব সবচেয়ে বেশি, লক্ষণের চাইতে কজেশনের গুরুত্ব বেশি। এখন দেখুন, এই রোগী এমন হইতে পারে, যেহেতু মহিলা রোগী, অতিরিক্ত মাসিক স্রাব হচ্ছে, সেজন্য অতিরিক্ত মাসিক স্রাবের কারণে তার হিমোগ্লোবিন কমে গেছে। তারপরে অতিরিক্ত জৈব তরল পদার্থ ক্ষয়ের কারণে তার হিমোগ্লোবিন কমে গেছে। এই কারণগুলো আছে। আরেকটা কারণ আছে, এই রোগীর আমাদের তখন কি করতে হবে, যখনই দেখবো আমরা মনে করেন হিমোগ্লোবিন 6, 5, 7, 8 হয়ে আছে, তখন কিন্তু 8 এ আসার আগ পর্যন্ত এই রোগীকে ব্লাড দিতে হবে, বা ওই যে ব্লাড হওয়ার জন্য একটা ইনজেকশন পুশ করা হয়, এগুলা দিতে হয়। আর দ্রুত যেন ব্লাডটা তার 8 এর উপরে আসতে হবে মিনিমাম। মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে মহিলাদের যেহেতু একটা মাসিক স্রাবের সময় রক্ত বের হয়ে যায় শরীর থেকে,
সেজন্য তাদের একটু রক্ত মনে করেন একটু দুর্বলতা থাকেই অধিকাংশ ক্ষেত্রে। তবে একটা কথা মনে রাখবেন, সব এই যে হিমোগ্লোবিন 6 বা অ্যানিমিয়া এটাকে কিন্তু অ্যানিমিয়া বলা হয়, তাই না? রক্ত স্বল্পতা। এই রোগীদেরকে কিন্তু সবাইকে কিন্তু আয়রন দেওয়া যায় না। হঠাৎ করে যখন আমাদের কাছে আসবে আমরা কোনো আয়রন তাকে খেতে দিব না। তার ব্লাড কালচার করতে হবে আগে। তাকে বলতে হবে যে ব্লাড কালচার করে নিয়ে আসেন। এই ব্লাড কালচার কেন করতে বলবো? কারণ হচ্ছে এই ব্লাড কালচার করলে ধরা পড়বে আর কি অ্যানিমিয়ার কারণে এই অবস্থা হচ্ছে, কোনো রক্তক্ষয় হচ্ছে সেজন্য হচ্ছে, নাকি তার থ্যালাসেমিয়া আছে। থ্যালাসেমিয়া একটি মারাত্মক রোগ এবং এই থ্যালাসেমিয়া দিবসও পালন করা হয় এখন। কারণ এই থ্যালাসেমিয়া যদি থেকে থাকে এই রোগীকে কোনো মতেই আয়রন দেওয়া যাবে না। ঠিক আছে? আমাদের অ্যানিমিয়া রোগীদেরকে আয়রন দেওয়া যাবে, সব রোগীকে আয়রন দেওয়া যাবে, থ্যালাসেমিয়া রোগীকে দেওয়া যাবে না। কোনো আয়রন জাতীয় কোনো খাবার সে খেতে পারবে না। তার কিন্তু প্রতি মাসে মাসে রক্ত নিতে হয় একবার দুইবার করে, একবার দুইবার করে। এমন একটা অবস্থা হয়ে যায়। ঠিক আছে? থ্যালাসেমিয়া কিন্তু এখন বিভিন্ন হাসপাতালে বড় বড় ডাক্তারদের কাছে গেলে পরামর্শ দেয় কিন্তু তারা, আপনারা যখন বিয়ে করবেন, বিয়ে করার সময় অবশ্যই স্ত্রীর ব্লাড গ্রুপে দেখবেন যে থ্যালাসেমিয়া কোনো সমস্যা তার আছে কিনা। থ্যালাসেমিয়া এই যে একটু একটু বলছিলেন শরিক সমস্যাটা আপনি বলেছিলেন কি সুপ্ত ছোরা আমাদের একটা আছে সবার মধ্যে। এই সুপ্ত ছোরাটা যখনই আমরা শরিক মায়াজমিক রাজা যেটা সালফার সুরিনাম দিয়ে দিই, সে কিন্তু মাথা চাড়া দিয়ে উঠে। তখন তাকে আমরা কি করতে হবে, ধীরে ধীরে ওখানে যেতে হবে। আগে হয়তো রাস্ট্রস ডাল কামড়া বা ছোটখাটো কোনো ওষুধ দিয়ে ঢুকবো, যেগুলা মনে করেন সুপারফিশিয়াল, উপরে উপরে কাজ করবে, সাময়িক সময়ের জন্য কাজ করবে, গভীর ভাবে সে কাজ করতে যাবে না, গভীর ভাবে যে মানে ওটাকে উজ্জীবিত করবে না। ধীরে ধীরে আমরা ওইখানে যাব। আমরা এই রোগীকে দিব না, আমরা দেখলাম রোগী সরিনাম দিব না, দিব। একটু ধৈর্য ধরতে হবে আমাদেরকে। ওষুধ দেওয়ার আগে, ওষুধের বোতলে হাত দেওয়ার আগে 100 বার চিন্তা করতে হবে, যে এই ওষুধই বলেন না কেন। তারপর দেখুন আমাদের এখন যে বললাম, এই যে আমি রোগীকে এই যে দিলাম কি আয়রন খাবার দেওয়া যাবে না, কারণ হচ্ছে তার থ্যালাসেমিয়া আছে কিনা আমাদের আগে জানতে হবে। ব্লাড কালচার করে, ব্লাড কালচার করে ধরা যাবে এটা কি অ্যানিমিয়া, কি কারণে এই হিমোগ্লোবিন 6 হলো, অ্যানিমিয়ার কারণে হলো না থ্যালাসেমিয়ার কারণে, না রক্ত কিছু ক্ষয় হয়ে যাচ্ছে ওই কারণে। আর যেটা বলেছিলাম হাজবেন্ড ওয়াইফ দুইজনই যদি থ্যালাসেমিয়ার বাহক হয় তাহলে কিন্তু তাদের বাচ্চাদের অবস্থা, তাদের গায়ে কিন্তু তাদের শরীরে কি হবে, সুপ্ত অবস্থায় থাকবে থ্যালাসেমিয়া। আর এই থ্যালাসেমিয়া যখন তাদের সন্তানের হবে, তাদের সন্তান তো হবেই থ্যালাসেমিয়ার বাহক, বাবা মা, বাবা মা থ্যালাসেমিয়ার বাহক, তাদের সন্তান তখন উজ্জীবিত অবস্থায় থাকবে থ্যালাসেমিয়া, সুপ্ত অবস্থা তার থাকবে না। তো যারা বাহক তারা কিন্তু ভালো থাকবে। বাহকদের অত ক্ষতি হবে না, ক্ষতি হবে যারা মনে করেন ওই বাহকদের মাধ্যমে আসছে তার উপরে। ওই যে আমাদের মায়া যেমন আমাদেরকে টেনে টেনে নিয়ে আসে, সেজন্য কিন্তু এখন থ্যালাসেমিয়া দিবসটা পালন করা হচ্ছে। আগে যেমন আমরা খুব ছোট যখন ছিলাম এইডস নিয়ে খুব শুনতাম, এইডস 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 খুব করা হচ্ছে। মনে করেন অনেকে আসছিল যারা এইডস ছিল যৌনবাহিত, রক্ত নিলেন, সেই রক্ত ভালো করে টেস্ট করলেন না, ওইখান মাধ্যমেও আপনার এইডস হতে পারে। এইডস মনে করেন আবার আগে আমি যখন একদম ছোট ছিলাম মনে জানে আমি আর বাঁচবো না, মরে যাব, আমার অনেক খারাপ মাইন্ডের মানুষ থাকে, সিপিলিটিক ক্যাটাগরির মাইন্ড। তারা করতো কি নিজেরা যে সুইচটা পুশ করতো যে শরীরে, ওইটা নিয়ে মানুষের গায়ে লাগাই দিত, আমি আমি মরে যাব তুমিও মরো।
কিছু মানুষ মনে করেন ভালো কিছু চিন্তা করতে পারে না, এই ধরনের কিছু ঘটনাও তখন শুনেছিলাম। আপনারা শুনেছেন কিনা আমি বলতে পারবো না, আমরা তখন শুনেছিলাম, তখন খুব ভয় পেতাম। তারপরে সেলুনে যখন আপনারা চুল কাটবেন, শেভ করবেন, তখন যদি দেখা যায় যে এই খুর, আগে তো খুর ব্যবহার করা হতো, পিচ্ছি থাকতাম তখন তো সেলুনে যখন চুল কাটতাম তো খুর দিয়ে দেখতে কাটতো আমাদের চুলগুলা, কেচি আর খুর দিয়ে ছোট ছোট করে রাখতো যখন, তখন এই খুর, এখন কিন্তু খুরের ব্যবহার অনেক কমে গেছে। একই খুর দিয়ে যদি একজন এইডস এর রোগী আক্রান্ত মানে হয়তো তার কেটে গেল, সেই খুর আরেকজনের গায়ে যদি লাগে, তার গায়ে যদি কেটে যায়, তাহলে তারও কিন্তু এইডস হয়ে যাবে। এটা তো আমরা সবাই জানি। তাহলে ওরা ছিল কি রক্তবাহিত, আর থ্যালাসেমিয়াটা হচ্ছে কি বাবা মার কাছ থেকে আসবে, এটাও কিন্তু রক্তবাহিত। বাবা মার রক্ত আমার শরীরে আসবে, তারা থ্যালাসেমিয়ার বাহক, তাদের কিছু হবে না, আমি শেষ। কিন্তু এইডসও কিন্তু এমন যে বাহক, মূল বাহক কিন্তু অনেক সময় ভালো থাকে, সে যখন এসে তার স্ত্রীকে দিচ্ছে বা স্ত্রীর মাধ্যমে সন্তান যদি হয়ে থাকে, তারা হয়তো দেখা যায় তার সামনে মারা গেল, সে কিন্তু ভালোই অনেকদিন বেঁচে থাকে। এইটাই হচ্ছে মনে করেন আমাদের, এই যে আমরা বলি মায়াজম মায়াজম বলি, যে মায়াজম যে কোথায় লুকিয়ে আছে, সব জায়গায়, আমাদের সর্বত্র, সকল রোগের মূল কারণই মায়াজম। যেতে পারি না, বা আন্দাজ করতে পারি ঠিক আছে তো এটা হতে পারে, তো কিন্তু তার যেটা হয়েছেই এটা তো আমরা বলতে পারি না টেস্ট ছাড়া। তো আমরা কেন আন্দাজে ওষুধ দিব, বরাবর সে থ্যালাসেমিয়া রোগী না, তার প্রচুর জৈব মনে করেন তরল পদার্থ ক্ষয় হচ্ছে প্রচুর পরিমাণে, অনেক দুর্বলতা, সামান্য মনে করেন কথা বলতেও তার কষ্ট, আমার সাথে কথা বলো না তো ভালো লাগে না, তার সাথে কথা বলতে ইচ্ছা করে না, একটু দূরে দূরে থাকি, কথা বলো না, কথা বলতে দিতে ভালো লাগে না। তারপরে মনে করেন এই ধরনের তার আমরা মেন্টালিটি পাচ্ছি, বলতেছে দেখেন আমার কোনো হিসাব করতেও ভালো লাগে না, সামান্য মনে করেন 6-7 হিসাব দিবেন আমাকে, এটা যোগফল বা বিয়োগফল বের করতে আমার ভালো লাগতেছে না। এই যে আপনি আমাকে এত কথা জিজ্ঞেস করতেছেন, আমার বিরক্ত লাগতেছে, আমার কথা বলতে ইচ্ছে করতেছে না আমার। আপনি যতটুকু বুঝতে পারছেন এতটুকু তো ব্যাস। তো এই কথা শুনে হয়তো আমরা আরো কিছু মিলে মনে করেন রুগীটাকে আমরা অ্যাসিড ফস দিলাম, বা অ্যাসিড ফস মহিলা রোগীও পেতে পারে, পুরুষ রোগীও পেতে পারে। কিন্তু এই অ্যাসিড ফসে কি আমার রোগী ভালো হবে? গাড়ি দিতে পারবেন? অ্যাসিড ফসে কিন্তু আমার রোগী ভালো হবে না। এটা হবে কি রকম, যেমন না মাথা ব্যথা না পা, ডায়রিয়া, ইমোটিন, মানে কিছুটা সাময়িক সময়ের জন্য উপশম হবে, কিন্তু রোগী আমার সম্পূর্ণ কিউর করতে হলে আমার মায়োজেমেটিক চিকিৎসা লাগবে, গভীর ক্রিয়াশীল ওষুধ দিতে হবে, দেখতে হবে আমার রোগী কোনটার মধ্যে বেশি আক্রান্ত হয়ে আছে, সরিক নাকি সিফিলিটিক না সাইকোটিক না টিউবারকুলার, না এখন তো ক্যান্সার মায়াজমটা বেশি আমাদের মধ্যে, কোনটার মধ্যে সে আটকে আছে। আমি দিব মনে করে অ্যাসিড পাস দিলাম, সে কয়েকদিন খাইলো, সপ্তাহ 10 দিন ভালো লাগলো, আবার আসলো ডাক্তার স্যার ওই যে আপনার ওষুধ যে কদিন খাই ভালোই থাকি, ওষুধ বন্ধ, তারপর থেকে আবার আমার যে সে অবস্থা শুরু হয়ে যায়, তো বারবার এমনই হইতে থাকবে। তখনই আমাদেরকে চিন্তা করতে হবে আসলে এর কারণ কি, এর কারণ তাকে মায়োজেমেটিক চিকিৎসা দিতে হবে আমাদের অবশ্যই। এই জন্য আজকে আমরা রোগীলিপি ইয়াটা লিখেছি, রোগীলিপি ও মায়োজম, আমাদের রোগীলিপির সাথে ওই যে আমাদের 8 নম্বর ধাপ, যারা আমাদের যে রোগীলিপির 8টি ধাপের কথা জেনেছেন, প্রথম থেকে পেয়েছেন, আমরা 8 নম্বর ধাপ কিন্তু মায়াজম, সেজন্য কিন্তু আজকে একটু মায়াজম মিশে কথাটা বলতেছি। আমি অত বেশি জানি না, আমি অল্প জানি, আমি সবসময় অল্পতে সন্তুষ্ট থাকতে পছন্দ করি না, আমি অল্প জেনে ওই অল্পটুকু মনে করেন সুন্দর করে গুছিয়ে পরিবেশন করতে খুব পছন্দ করি। তারপরে গভীরের তো শেষ নাই আমাদের, মানে অল্পটাকেই সুন্দর করে গুছিয়ে বললে হয় কি কঠিন লাগে না, আপনি একটা কথায় খুব কঠিন করে বলবেন, খুব কঠিন মনে হবে। যেমন ধরুন
আমি আরেকদিন বলেছিলাম কিনা অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এটাকে অনেকে অনেক মনে করেন মনে থাকে না। অ্যানাটমি কি? অ্যানাটমি মানে কি শিখানো হয় এখানে যেন? ফিজিওলজি মানে কি? প্যাথোলজি। আমার কাছে এটা ৩ লাইনের কথা। খুব সুন্দর করে ৩ লাইন। অ্যানাটমি আমাদের অঙ্গগুলা, অর্গান গুলা কোথায় কি আছে এটা জানার নামই অ্যানাটমি। আপনি যে এই লাইনটা লিখে দেন, পরীক্ষায় যদি নাম্বার না দেয়, পাস না করে তো আমাকে বইলেন। কোথায় কোন জায়গাটা কি অঙ্গটা আছে, কি অর্গানটা আছে সেটা জানার নামই আমাদের অ্যানাটমি। আর এই অর্গান গুলো কি কাজ করে? আমি জানি আমার ফুসফুস কোথায় থাকে, আমার হার্ট কোথায় থাকে জানলাম। হ্যাঁ, আমার থোরাসিক ক্যাভিটির ভিতরে। আমার হাঁটার পজিশনটা জানলাম একটু বাম দিকে, মাঝ বরাবর বাম দিকে। এইখানে যে এই জানাটা, এটা হচ্ছে আমার অ্যানাটমি। হার্টের কাজ কি? ওর কাজ জানাটা হচ্ছে আমাদের কি? ফিজিওলজি। তো অর্গান গুলো কোথায় কি আছে এটা জানা অ্যানাটমি, এগুলোর কাজ সম্বন্ধে জানা হচ্ছে ফিজিওলজি, আর এখানে কি কি রোগ হয় এটা সম্বন্ধে জানা প্যাথোলজি। শেষ। ৩ লাইনের কথা কিন্তু শেষ। কোনো প্যারা নাই, বেশি প্যারা নেওয়া যাবে না। বেশি পড়া নিলে আমাদের এত পড়া মাথায় থাকবে না। আমি খুব উৎকণ্ঠার সাথে কখনো পড়াশোনা করি না। আমি চেষ্টা করি আমার রিল্যাক্স মুডে পড়াশোনা করতে, যেন ওই জিনিসটা আমার মনে থাকে। আমি বই দেখি বা না দেখি আমার ওই জিনিসটা মনে থাকবে। কিন্তু অনেক পেঁচাল পাঠতে থাকলে মনে থাকে না। মানে জিনিসটাকে অনেক বেশি পেঁচায় ফেললে মনে থাকবে না। এটাই হচ্ছে কথা। তো আমরা যেখানে ছিলাম যে আমরা মায়াজামটা কখন ব্যবহার করব সেটা নিয়ে। এখন আমার এই রোগীটাকে যে এসিড ফস রোগীটাকে অবশ্যই আমার এখানে এসিড ফস দিয়ে যখন বারবার দুর্বলতা নিয়ে আসতেছে, না এখানে তো আমার ওই রোগীটাকে মায়াজামেটিক চিকিৎসা করতে হবে। আমি বারবার সে আসতেছে, ওষুধ দিচ্ছে, সে ভালো লাগতেছে, সে খাচ্ছে, এটা তো আমার হবে না। বা অতিরিক্ত মাসিক স্রাব, এত ব্লিডিং হচ্ছে ডাক্তার সাহেব সহ্য করতে পারতেছি না, আমার জান মনে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, রক্ত কেমন? লাল বর্ণের। রক্তকে লাল বর্ণের, ব্যথা আছে না নাই? কোনো ব্যথা নাই। মিলিফোলিয়াম দিয়ে দিলাম। ওই মিলিফোলিয়াম কিন্তু ওই সময় আমার রোগীকে ভালো করে দিবে, উপশমিত করবে। মিলিফোলিয়াম বা ইরিজোন, নড়াচড়া বৃদ্ধি কিনা ইরিজোন বা কিছু একটা আমাকে ভালো করে দিল, কিন্তু ওটাকে গভীর ভাবে ভালো করতে হলে অনেক সময় হায়োসিয়ামাস কিন্তু ভালো করে। এই ধরনের লাল টকটকে রক্ত সহজেই বের হয়ে যায়, হালকা নড়াচড়া করলে বের হয়। কিন্তু এগুলো কিন্তু আমাকে গভীর ভাবে ভালো করবে না। গভীর ভালো করতে হলে অবশ্যই আমার তার মায়াজম জানতে হবে, মায়াজমেটিক চিকিৎসা করতে হবে। বা গভীরে যে ওষুধগুলো যে কাজ করবে সেই ওষুধগুলো দিতে হবে। যেমন একটা আহ পুকুরের কথা বলি। পুকুর, এই পুকুরে কিন্তু দেখেন উপরে কিছু মাছ থাকে, সাইডে পেটে কিছু মাছ থাকে, এগুলো কিন্তু খুব বড় মাছ যে তা না, গভীরে থাকে বড় মাছ। তো আমার বড় মাছ ধরতে হলে গভীরে চিন্তা করতে হবে। একটা লেয়ার থাকে না, কয়েকটা পানির স্তর, এই পানির স্তরে এক একটা ধাপে ধাপে কিন্তু এক রকম থাকে। তো হালকা উপর দিয়ে যেগুলো থাকে সেগুলো যেমন হালকা পাতলা আমরা কিছু ওষুধ চিন্তা করি, ঠিক আছে, রাস্টাসকিস, ভাইব্রাইনিয়া, ঠিক আছে, আমরা ডাল কামড়া এগুলো দিই। হালকা পাতলা এসিড ফস, মিলিফোলিয়াম, এগুলো কিন্তু হালকা পাতলা ওষুধ, উপর দিয়ে কাজ করে, চুপচাপ বসে থাকবে। তো যাই হোক, আমরা যেমন কিছু রোগ আমরা বলেছিলাম, আমরা যখন রোগীলিপি করব, রোগীলিপি প্রথমে যখন করব, একটা আদর্শ রোগীলিপি না হলে আমার রোগী ভালো হবে না। ও আমি আমার লক্ষণ মিললো না, আল্লাহ আমি তো ওষুধ ঠিক মতো দিলাম, লক্ষণও মিলাই দিলাম, তারপর কেন আমার রোগী ভালো হচ্ছে না? তা আমি তো লক্ষণ নিলেই হবে না, ওই লক্ষণটা আসলে কতটুকু কার্যকর সেটা নিতে হবে। ওই যে একটু আগে বললাম রোগীর হিমোগ্লোবিন কম, এটা দেখে আমি ওষুধ দিয়ে দিলে হবে? ওই রক্তটাকে কালচার করে দেখতে হবে এখানে কি অ্যানিমিয়ার কারণে হয়েছে, থ্যালাসেমিয়ার কারণে হয়েছে। ওই কারণের পরে আবার আমার রোগীলিপি নিতে হবে। সে আমার 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 ওষুধ তো থ্যালাসেমিয়া অ্যানিমিয়ার মধ্যে হবে না, ক্লিনিক্যাল না। আমার তো রুগীর উপরে কাজ, রুগীর কি অবস্থা হচ্ছে। আমার তো অনেক ওষুধ আছে অ্যানিমিয়ার। যদি আমি খুলি, বই খুললে আপনার আমার 50, 60, 100, 200 টার ওষুধ পাবেন।
এনিমিয়ার ওষুধ। তাহলে আমি কোনটা দিব? তোমার জানতে হবে রোগীর সিমটম। এখন দেখুন আমরা রোগী কোন মায়াজাম ক্যারি করতেছে, আমাদের কোন মায়াজাম বলে ভুল হবে, কোন মায়াজাম ক্যারি করতেছে, কোন মায়াজাম কোন অবস্থানে আছে, বা এখন বর্তমানে সে কি অবস্থায় আছে, সে কি সাইকোটিক মায়াজামের মধ্যে আছে না সিফিলিটিক আছে, না সে এগুলো সব পার করে ক্যান্সারে চলে গেছে, কার্সিনোসিনে চলে গেছে। তো কোনটাকে কোন পজিশনে আছে সেটাকে তোমার জানতে হবে। সেজন্য আমরা আজকে কিছু মিশ্র মায়াজামের নাম শুনবো, কিছু মিশ্র মায়াজামের নাম। নেক্সট ক্লাসে এগুলোর ওষুধের নাম শুনবো, কিছু ওষুধ কোন সমস্যার কারণে কি ওষুধ গুলো দিতে হয়। দেখুন আছে আমাদের মায়াজামের, যেমন শরিক মায়াজামের যে রোগী, তাদের মধ্যে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কি শরিক কিন্তু মনে করেন ও কিন্তু কোনো গঠনগত পরিবর্তন করে না, করে ও গঠনগত কোনো পরিবর্তন করে, হাত তালু কাটা, ঠোঁট কাটা, পা কাটা, নখ কাটা, একবার বেশি বৃদ্ধি, টিউমার, এই ধরনের কাজ কিন্তু শরিক মায়াজাম করে না। তার কারণ হচ্ছে সে মনে করেন বিতর্গত, দেহের ভিতর থেকে সুপ্ত অবস্থা থাকবে, সহ্য অবস্থা থাকবে, মানে স্থানিক কিছু পরিবর্তন করবে, স্থানিক পরিবর্তন। মানসিক কিছু সে আর প্রথমেই আমাদের সবাইকে শরীরকে আক্রমণ করে, তারপরে তার এই যে শরীরে কুন্ডায়ন, তার চুলকানি, সে আমাদের মনের মধ্যে চুলকানি থাকে, তারপর আমরা বিভিন্ন পাপের দিকে হাতে থাকি। যেটা মনে করেন সিফিলিটিক, সিফিলিটিক মায়াজাম কিভাবে কাজ করে সেটা আমরা জানি, দূষিত সহবাসে। সিফিলিটিক সাইকো দুটোই কিন্তু দূষিত সহবাস থেকে আসে। দূষিত সহবাস থেকে এই যে এই বিষটা আমাদের শরীরে এসে ঢুকে। অনেকেই কিন্তু আবার বলে যে দূষিত সহবাস আমি করিনি, আমি কোনো দূষিত সহবাসে ছিলাম না। কিন্তু আপনি যদি কখনো আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড আছে, সে সিফিলিটিকে আক্রান্ত ছিল, তার মুখের ভিতরে সিফিলিটিক ঘা ছিল, সেই গায়ে ওই জামটা ছিল, আপনি যদি তাকে এখন দেখা যায় কিস করাটা অনেকে খারাপ মনে করে না, কিন্তু এটাও যে আমাদের কতটুকু খারাপ ক্ষতি করে সেটা দেখুন। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিস করছে, লিপ কিস, তো তার ভিতরে যে জামটা ছিল সেটা চলে আসছে, কিন্তু আপনি কখনো কোনো নারীকে স্পর্শ করেন নাই, বা ওই মেয়ে কখনোই কোনো পুরুষকে স্পর্শ করে নাই, শুধুই তার বয়ফ্রেন্ডকে একটা কিস করেছিল। এর কারণে কিন্তু তার এসিপিটিক মায়াজাম তার শরীরে চলে আসতে পারে, কিছু করার নেই। তো এখানে আমরা এই যে সিফিলিটিক মায়াজামের যে ইয়াটা পেলাম, এটা কি করে, সিফিলিটিক মায়াজাম আমাদের শরীরে ঢুকে সে আমাদের শরীরে ক্ষত সৃষ্টি করে, এটা গঠনগত পরিবর্তন করে, দেহের গঠনগত পরিবর্তন করে। তারপর দেহের সকল প্রকার যে কোষগুলো আছে সেই কোষগুলোর মধ্যে সে ক্ষত, আলসার বা স্রাব নির্গত হওয়া, তারপরে হাড়ের বিকৃতি, এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি করে, এবং কি মানসিক দিক দিয়েও আমরা ধ্বংসাত্মক যত কাজ আছে সেগুলো করার চেষ্টা করি, ধ্বংসাত্মক কাজ। এই কিছুক্ষণ আগে বললাম না ওই যে এইডস রোগের কথা, এইডস রোগীরা তখন কি করতো, নিজের হয়েছে আমার শরীরে যে যে সুইটা দিয়ে ইঞ্জেকশন দিলাম, আরেকজনকে সেই সুইটা লাগাই দিলাম, বা আমার হাত ব্লেড দিয়ে কেটে আরেকজনকে লাগাই দিলাম, এই ধরনের খুবই কুরুচিপূর্ণ কাজগুলো তারা করতে পারে। আর সাইকোটিক, এটাও কিন্তু দূষিত সহবাসের কারণে হয়ে থাকে, এটাও দূষিত সহবাসের কারণে হয়ে থাকে, এটাও কিন্তু মনে করেন গনোরিয়া যে একটা বিষ, সেটা আমাদের মনে করেন একজনের মাধ্যমে এটা যৌনবাহিত, এই জন্যই কিন্তু আমাদের দেখা যায় যে রোগীর লিপিতেও যে আমরা পূর্ব ইতিহাসে 4 পুরুষের কম্বলের হিসাব নিতে হবে, নিজের, বাবা মার, তারপরে দাদি নানি। কি কারণে? কারণ স্ত্রী তো আমার বংশের না, আমার রক্তের না, বা স্বামী তো আমার রক্তের না, তা তারটা আমার কেন নিতে হবে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কেউ তো একজন একজনের রক্তের না,
নিতে হবে এই কারণে, ওই যৌনবাহিত রোগের কারণে। যৌনবাহিত কিছু রোগ আমাদের শরীরে ঢুকে যায় একজনের থেকে আরেকজনের মাধ্যমে। তো সেখানে সাইকোটিক কি কি করে সেটাও কিন্তু গঠনগত পরিবর্তন করে। সিফিলিটিস যেমন করে ক্ষয় ক্ষয় ধরনের কাজ, আর সাইকোটিক কি করে সব বৃদ্ধি, কোষ কলাগুলোর অসম বৃদ্ধি, অনেক আচিল হওয়া, টিউমার হওয়া, মোটা কোষ কলা মানে একটা মনে করেন কিছু একটা মনে করেন হাড় দেখা যায় মোটা হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন ধরনের এই ধরনের মনে করেন বৃদ্ধি জাতীয় সমস্যাগুলো সাইকোটিক করে। আর সাইকোটিক থাকে কিরকম, আক্রমণাত্মক মনোভাব। তারা খুবই মনে করেন বুদ্ধিমান থাকে এবং তারা কি করে জিনিসটাকে পলিটিক্স যারা করে তারা কিন্তু এই জিনিসটা করে। তারা নিজেরা নিজেরা মনে করেন আরেকজনকে দিয়ে কিভাবে কাজ করাবে, যত কর্মী আছে তারা কিন্তু সবগুলা বোকা, সবই হচ্ছে সিকিউরিটি। তাদেরকে বসরা যা বলে বসরা কিন্তু সব সাইকোটিক, তাদের কথা তারা শুনে, কারণ মাঠে নামে না, মাঠে তাদেরকে নামায়। এবার মিশ্র মায়াজম যেটাকে বলা হয়, মিশ্র আমাদের কিন্তু আসলে মায়াজম গুলো তিনটা, সোরিক, সিফিলিটিক, সাইকোটিক। তারপরে সেখানে মিশ্র মায়াজম এসে উপস্থিত হয়েছে। মিশ্র মায়াজম কি কি আছে সেখানে, টিউবারকুলার মায়াজম, একের অধিক মায়াজম মিশ্রিত হয়। টিউবারকুলার মায়াজমটা এটা দেখেন কিভাবে আসছে। টিউবারকুলার মায়াজমটা আমরা যদি দেখি, বাবা কিংবা মায়ের দেহে শরিক ও সিফিলিটিক মায়াজমের মিশ্রণ থাকলে সন্তানের দেহে টিউবারকুলার দোষ রূপে তা প্রকাশ পায়। কি হচ্ছে, বাবা মা শরিক আর হচ্ছে সিফিলিটিক। সেজন্য বলে কিন্তু টিউবারকুলারের মধ্যে কি আছে, একটু সিফিলিটিক বলে না, একটু ওটার জামটা বেশি থাকে। আর অনেকে আবার বলে যে আমরা বেসিলিনামটার মধ্যে নাকি একটু সাইকোটিকের ইয়াটা থাকে বেশি। ঠিক আছে, এটা হচ্ছে যারা খুব গবেষণা করেন মায়াজম নিয়ে, আমি অত গবেষণা না, আমার কথা হচ্ছে বেসিক ধারণা। আমার কাছে আপনারা বেসিক ধারণা পাবেন, অত গভীরের কোনো কিছু পাবেন না। এখন দেখুন তাহলে কি হলো, বাবা মা দেহে শরিক প্লাস সিফিলিটিক, সন্তান সমান সমান টিউবারকুলার। আর সিউডোসরিক যেটাকে বলা হয়, সিউডোসরিক, বাবা কিংবা মায়ের কাছ থেকে সন্তান শরিক মায়াজম পেয়ে থাকলে, বাবা কিংবা মায়ের কাছ থেকে সন্তান যদি শরিক মায়াজম পেয়ে থাকে, সেই সাথে সন্তান নিজ জীবনে কিছু একটু কষ্ট করে সিবিওটিক মায়াজম অর্জন করলো, নিজে একটু কষ্ট করে খারাপ খারাপ জায়গায় যেয়ে সিকিউরিটি নিয়ে আসলো। ঠিক আছে, অনেক কষ্ট করে তুললো না তার এই জন্য, আর বাবা মার কাছ থেকে শরিক পেলো, এই দুইটা মিলে শরিক আর সিফিলিটিক মায়াজম দুইটার মিশ্রণে কি হচ্ছে তখন, সিউডোসোরা। সে কি কি অর্জন করলো, সিউডোসোরা। বাবা কিংবা মায়ের শরিক সন্তান নিজ জীবনে অর্জিত করলো সিফিলিটিক, হয়ে গেল সমান সমান সিউডোসোরিক। আর এটাকে এই দুইটা আমরা মিশ্র মায়াজম পেলাম, কি পেলাম, টিউবারকুলার। টিউবারকুলার কিভাবে হচ্ছে, বাবা মা দুইজনই শরিক সিফিলিটিক হইলে, হয়তো বাবা শরিক মা সিফিলিটিক, বা মা শরিক বাবা সিফিলিটিক, দুজনের মধ্যে দুজনে ছিল, তাদের মিশ্রণে সন্তান, সন্তান টিউবারকুলার। আর সিউডোসরিক যেটা, সেটা হচ্ছে বাবা মা শরিক, সন্তান অর্জন করলো সিফিলিটিক, হয়ে গেল সিউডোসরিক। দুইটা আমাদের মায়াজম, মিশ্র মায়াজম গেল। আরেকটা হচ্ছে স্কেফুলা। স্কেফুলা শুনেছেন অবশ্যই আপনারা, দেখান কি ধরনের, যেমন খরবতা, ব্রাইটাকার, এই ধরনের যেমন রোগগুলো আছে, তারপরে বারবার টনসিল হওয়া, টনসিল আক্রান্ত হওয়া, বোকা হাবা গোবা, এই ধরনের যে ইয়েগুলো আছে সেইগুলোই কিন্তু বেশিরভাগ স্কেফুলা ধাতুর রোগী। বাবা কিংবা মায়ের কাছ থেকে এই স্কেফুলা কিভাবে হয়, বাবা কিংবা মায়ের কাছ থেকে সন্তান সিফিলিটিক মায়াজম পেয়ে থাকলে, আগে আমরা সিরোসরিক কি পেয়েছি, বাবা বাবা মায়ের কাছ থেকে শরিক পেয়েছি, নিজে সিফিলিটিক অর্জন করেছি। আর স্কেফুলাটা হচ্ছে বাবা মায়ের কাছ থেকে সন্তান সিফিলিটিক পেয়ে থাকলে, মায়াজম যদি পেয়ে থাকে, নিজে যদি শরিক অর্জন করে, নিজে হয়তো কোথাও গেল খোস পাসটা কিছু নিয়ে আসলো, কারো কাপড় চোপড় পরলো, নানার বাড়ি খালার বাড়ি মামার বাড়ি কোথাও গেল, যাওয়ার পর দেখলো তাদের
ও তাদের হয়তো কাপড় চোপড় নিল না, আজকে থাকো মামা, বাড়ি যাই হোক বন্ধুর বাড়ি গেল, থাকো, কাপড় তো আনিনি, ঠিক আছে আমার কাপড় পরো। হয়তো সে খুবই মানে ছোঁয়াচে শরীরকে আক্রান্ত ছিল, তার কাপড়টা পরে বা যে কোনো ওয়েতে নিজের শরীর অর্জন করলো, করে হয়ে গেল কি স্টেফিউলা। তাহলে কি বাবা মায়ের কাছ থেকে সিপিটিক পেলো, নিজে শরীর অর্জন করলো, এতে রোগীর লসিকা গ্রন্থি সমূহ, লসিকা যে গ্রন্থিগুলো আছে সেগুলো আক্রান্ত হয়ে শরীর ও মনের স্বাভাবিক পুষ্টি ও বর্ধনের পথ অবরুদ্ধ হয়। কি হলো, আমাদের শরীর এবং মনের যে স্বাভাবিক পুষ্টি হওয়ার কথা, ব্রাইটা কার্ভে কি হয়, সে বেশিরভাগ রোগী খাটো কেমন যেন বোকাশোকা কেমন যেন একটু থাকে না, তার কি স্বাভাবিক বর্ধনটা হলো? হয়নি, কিন্তু সে কিন্তু আটকে গেল। তো একজন মানুষের স্বাভাবিক বর্ধন না হলে তার কিন্তু মনেরও কিন্তু বর্ধন হয় না। চারিপাশে সবাই দেখে সবাই সুন্দর, কি সুন্দর লম্বা চূড়া, কি আমি আমি এমন কেন, আমি অনেক অতিরিক্ত মাত্রায় খাটো। তার একটা মনের একটা খর্বতা থাকে, যেমন শারীরিক খর্বতা তেমন মানসিক খর্বতাও থাকে। এই যে তার, এটা কিন্তু তার মায়াজমের কারণেই হয়, মনের স্বাভাবিক পুষ্টি বর্ধনের পথ অবরুদ্ধ করে। এই অবস্থাকেই কিন্তু কি বলা হয়, স্কেফিউলা বলে। স্কিফুলাকে আমরা কি করব, বাবা মায়ের কাছ থেকে সেপারেটিক প্লাস সন্তানের কাছ থেকে শরিক সমান সমান স্কেফিউলা। আমাদের তিনটে মায়াজম মিশ্র মায়াজম গেল, টিউবারকুলার শরিক প্লাস সেপারেটিক মিলে টিউবারকুলার হয়। আর সিউডোসরিকটা হচ্ছে বাবা মায়ের শরিক সন্তানের সেপারেটিক হয়ে গেল সিউডোসরিক। আর হচ্ছে স্কেফিউলাটা হচ্ছে বাবা মায়ের কাছ থেকে সিফিলিটিক সন্তান শরিক অর্জন করলো, হয়ে গেল স্কেফিউলা। আর আরেকটা আমাদের মায়াজাম আছে রিকেট। রিকেটটা আপনারা দেখেছেন, কম বেশি সবাই দেখেছেন, এটা শীর্ণতা চলে আসে শরিকের সহিত সাইকোটিকের সংমিশ্রণে, ধরুন পেশিগুলির শীর্ণতা দেখা দিয়ে শিশু শরীরে যে অবস্থা হয় তাকে রিকেট বলে। শিশু পাগলা করে বাঁকা হয়ে যায়, পোলিও টাইপ হয়ে যায়, পোলিও দেখেছেন, এখন একটু কমই দেখা যায়, আগে খুব দেখা যেত। তো এই যে এটাকে কিন্তু বলা হয় রিকেট। রিকেটের জন্য কি হয়, বাবা মায়ের কাছ থেকে সাইকোটিক প্লাস সন্তান শরিক সমান সমান রিকেট। এখন আসি আমাদের কার্সিনোসিন। ক্যান্সার কার্সিনোসিন ওষুধ দেওয়ার জায়গা, যাকে বলা হয় ক্যান্সারিয়াস শরিক প্লাস সিফ্রেটিক প্লাস সাইকোটিক প্লাস টিউবারকুলার সমান সমান ক্যান্সারিয়াস। মানে সবগুলো মায়াজম আছে। আর আমরা এখন বেশিরভাগ রোগীরাই মনে করেন ক্যান্সারিয়াস মায়াজম, আর টিউবারকুলার ক্যান্সারিয়াসটাই বেশি বেশি মিশ্র মায়াজমে চলে আসছে আমরা। যখন কোন রোগীতে কয়েকটি মায়াজম অবস্থান করে তখন রোগীর অবস্থা অত্যন্ত মারাত্মক হয়ে যায়। এই যে ক্যান্সারিয়াস মায়াজমটা, এই রোগীদেরকে যদি আমরা, আমাদের একটা গ্রেড আছে এই রোগীদের, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, আমরা যদি প্রথম গ্রেডে যদি পেয়ে থাকি আমরা কিন্তু রোগীটাকে সহজেই ভালো করতে পারি। থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজে কিন্তু দেখা যায় যে আমাদের কাছে অনেক সময় আসে একদম ফোর্থ স্টেজ সব একেবারে কেমো টেমো দিয়ে শেষ অবস্থা আমাদের কাছে আসে, প্রথম অবস্থায় খুবই কম আসে। তো আমি কয়েকজন পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ, যে সবাই যে ভালো হয়েছে তা না, আমার রোগীদের মধ্যে 2-3 জন ভালো হয়নি, আবার কয়েকজন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমার যে রোগীরা ছিল, একজন ছিল ব্রেন টিউমারের মধ্যে ইয়ে হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, খুব খারাপ অবস্থা। আরেকজন ছিল, যেগুলো ভালো হয়নি সেগুলো আমি বলতেছি। আরেকজন ছিল আপনার ব্রেস্ট টিউমার থেকে, সে তাকে বলা হয়েছে এফএফসি করার জন্য, সে করেনি। তো ব্রেস্টটা কিরকম, একেবারে শক্ত লোহার মতো, লোহার মতো শক্ত হয়ে আছে, পাথর। তাকে আমি রাখতে চাইনি, আমি বলেছি আমি তো 2বার ওষুধ দিব, যদি কিছু হয়তো হলো, তা না হলে আমি ওষুধ দিব না, আপনারা এফএফসি করেন। সে করবে না, করবেই না, এফএফসি করবে না, সে খুবই ভয় পায়। তো এই রুগীটাকে আমি 2বার ওষুধ দিয়ে, প্রথমে ওষুধ দিলাম 7 তারিখের জন্য, পরে আবার একসাথে দেখলাম না, আমি কিনা না, আমি আপনি রাখবো না,
আপনি অ্যানালিসিস করেন, পরে অ্যানালিসিস করে আমাকে দেখালো যে মারাত্মক অবস্থা, একবার লাস্ট স্টেজ। তারপরে এই রোগীর কি হয়েছিল যে সে লাস্ট স্টেজে এসে কিন্তু আমাদের কাছে আসে, সে বলতেছে তার কোনো ব্যথা নেই, কোনো যন্ত্রণা কিছুই না। মাঝে মাঝে মনে হয় যে চিলিক মারে, মনে হয় যে বড় কোনো একটা সুই দিয়ে গুতাচ্ছে, মাঝে মাঝে, এটা আর কিছুই না। সে বুঝতেই পারে না যে ক্যান্সার যেটা হয়ে যাবে কার্সিনোমা, সেটা কিন্তু হঠাৎ করে আসে, ঝড়ের বেগে এসে একেবারে মারাত্মক আকার ধারণ করে ওই টিউমার গুলো। যাই হোক, আল্লাহ মাফ করুক। তারপর আসি আমরা এইডস, যেটাকে বলেছিলাম কিছুক্ষণ আগে। এটাও কিন্তু সহজিত, এটাও কিন্তু একটা মিশ্রই সহজিত। এখানেও কিন্তু মনে করেন সোডিক, সিপ্লোডিক, সাইকোটিক সবকিছু থাকে। এই যে আমাদের কিছু মায়াজমের কথা আমরা বললাম, মিশ্র মায়াজম, মায়াজম কিন্তু বিভিন্ন ভাবে মিশ্রিত হয়ে যাচ্ছে, কিছু করার নেই, করার থাকেও না আমাদের। এই মায়াজম গুলো যে ধরেন কি ধরনের রোগ গুলো সৃষ্টি করে, কোন মায়াজম কি ধরনের রোগ গুলো সৃষ্টি করে। আমি কিছু শর্টকাট কিছু বলছি, আর একটা আছে যেহেতু সময় কম। শর্টকাট যেটা হচ্ছে, যেটা আমাদের শরিক মায়াজম, যেটা প্রথমে আমরা আসলে কি হচ্ছে যে বললাম যে শরিক, সিফিলিটিক, সাইকোটিক বলছি না, টিউবারকুলার, এখানে সোরা, সিফিলিস, সাইকোটিক কেন বলছি না, এর ব্যাখ্যাটা আল্লাহ যদি হায়াত দান করেন তাহলে নেক্সট ক্লাসে দেখা করব। এই শরিক মায়াজমের যে রোগীগুলো, তাদের কেমন থাকে অবস্থাটা, তাদের জন্মের পর শিশুরাকে চর্মরোগ ভুগতে থাকে, তারপর তাদের কি হয় পেট ফাঁপা, অম্লজিন, চুলকানি যুক্ত চর্মরোগ, তারপরে চোখ ও নাক হতে জ্বালা জ্বালা করে, মানে যে স্রাবটা বেরোতেছে জ্বালা কর স্রাব, যেটাকে আমরা বলি যে ক্ষতকর, যেটা জ্বালাকর ক্ষতকর জলে এই ধরনের স্রাব হয়, ঘা, পাসরা, তারপরে হাড়ের দুর্বলতা, যেমন হাড়ের দুর্বলতা আমরা ক্যালকেরিয়া, ক্যালকেরিয়া ফস এগুলো নিয়ে আসে না, ওরা কিন্তু এগুলো কিন্তু শরিক মায়াজমের মধ্যে বেশি পড়ে। তবে টিস্যুর সময়ের অপুষ্টি, ঘন ঘন একই রোগে ভোগা, এই যে কিছু সময় বলছে দুর্বলতা দুর্বলতা নিয়ে আসতেছে আমাদের কাছে, এসিড ফস দিচ্ছি, বারবার একই সমস্যাগুলো নিয়ে আসতেছে, বারবার হয়তো ইয়া তার একই সাথে তারা ভাই বোনরা বসবাস করে, তাদের সবাই কিন্তু একই রোগে আক্রান্ত হয় না। একই জিনিস খেয়ে আমি তো খেলাম এই জিনিসটা, আমার কিছু না, তোমার হলো কেন? তুমি আমি একই সাথে বাহিরে ছিলাম, তোমার ঠান্ডা লাগেনি, আমার ঠান্ডা লেগে গেছে। এই যে কথাগুলো বারবারই এই ব্যাপারটা, সমস্যাগুলো ঘন ঘন একই রোগে ভুগতে থাকে, এগুলা কিন্তু শরিক মায়াজম বেশি হচ্ছে। বা হাম, উদরাময় ইত্যাদি রোগে মনে করেন শরিক শিশুরা বা বড়রা আক্রান্ত হতে পারে। আর সিফিলিটিক, সিফিলিটিক কি হবে, আমরা কিন্তু কি বুঝি যে রোগী দেখলে কিন্তু আমাদের হোমিওপ্যাথি ডাক্তাররা কম বেশি সবাই কিন্তু বুঝতে পারে এটা কোন মায়াজম ক্যারি করছে, কোন দিকে যাচ্ছে। সিফিলিটিক মায়াজমের রোগী কেমন থাকবে, যে যদি ছোট বাচ্চা আসে, মুখে ঘা নিয়ে আসবে, বিভিন্ন বিষাক্ত ফোড়া, রক্তদোষ, দেরিতে দাঁত উঠা, অল্প বয়সে দাঁত থেকে পোকায় ধরে যাওয়া, আমাশয়, রক্ত আমাশয়, বগন্দর, মামস, কান পাকা, বোকা, অন্ধত্ব, মাথার হাড়ের মানে হাড়গুলো নরম, কোমলতা, দেরিতে জোড়া লাগা, যেটা আমরা যে সেটা এটাও কিন্তু ক্যালকেরিয়া ফার্স্ট এগুলাতে দেখি। আমরা যদি ক্যালকেরিয়া ক্যালকেরিয়া ফার্স্ট এগুলো দেখি, এগুলো কিন্তু মিশ্র মায়াজম ক্যারি করে, সিফিলিটিক মায়াজম এর মধ্যে খুব বেশি, যেটা আমরা মিশ্র মায়াজম ওষুধ এটা। তারপরে হার্টের ছিদ্র, মানে কম, সব ক্ষতি করে রাখছে, হার্টের ছিদ্র, ঠোঁট কাটা, তালু কাটা, জিহ্বা কাটা, এই ধরনের হাত পা বা অন্য কোনো অঙ্গের বিকৃতি বা কম হওয়া বা বাগী হওয়ার প্রবণতা, এছাড়া চরিত্রে এক ধরনের বদমেজাজি ভাব, প্রতিশোধ নেওয়ার একটা প্রবণতা, মানসিক ভারসাম্যহীনতা থাকতে পারে। এই লক্ষণগুলো সিফিলিটিক মায়াজমের প্রতি সুস্পষ্ট চিত্র প্রকাশ করে, যেটা সিফিলিটিক মায়াজমের। আর সাইকোটিক মায়াজম যেগুলো থাকে, এগুলো দেখা যাবে জন্মগত ভাবে শরীরের বিভিন্ন অঙ্গ, মাংস, আঁচিল, টিউমার, অথবা জন্মের পর থেকে
শ্বাসকষ্ট। আমরা রোগীকে জিজ্ঞেস করি যে আপনার ফ্যামিলিতে কারো শ্বাসকষ্ট আছে কিনা, বাত ব্যথা আছে কিনা। এর কারণটা কি জানেন? বাত ব্যথা, শ্বাসকষ্ট বেশিরভাগ যদি বংশে থেকে থাকে তাহলে বুঝতে হবে রোগীটাকে কখনো না কখনো আমার সাইকোটিক ওষুধ দিতে হবে। তারপরে জন্ডিস, চোখ উঠা, দুর্গন্ধ, অর্জিন মল, তারপরে হৃদযন্ত্র আকারে বড়। একটা আমরা কি পেয়েছিলাম একটু মনে করেন সিকিউরিটি কি পেয়েছি কি? তার হার্টের ছিদ্র হয়ে থাকা বা হার্টের উপরে অনেক সময় দেখা যায় লেয়ারটা হচ্ছে না, হাড়টা বাহিরে হচ্ছে, যে রিব গুলার বাহিরে অনেক সময় আপনারা ছবি দেখেছেন কিনা, অনেক সময় দেখবেন অনলাইনে অনেক ডাক্তাররা এইসব ছবিগুলা দেয়। এগুলো কিন্তু সব কি কম, আর যেটা হার্ট বৃদ্ধি বড় হয়ে গেছে এগুলো হচ্ছে কি সব সাইকোটিক। তোতলামি, বায়ুনালী প্রদাহ, বুইং কাশি, গলদেশে প্রদাহ, তারপরে মস্তিষ্কের পানি জমা, যে মেনিনজাইটিস আমরা বলেছিলাম যে এগুলো, তবে বসন্ত, তারপরে শিশুর বাড়াবাড়ি বা ভান করার মতো আচরণ, অপ্রয়োজনীয় অহেতুক বৃদ্ধিজনিত, মানে কি আমার প্রয়োজন নাই, আমার 20টা আঙুলের জায়গায় 22টা আঙুল হয়েছে, প্রয়োজন নাই। অনেকের দেখবেন একটা দুইটা হাত বেশি হয়, অনেকের মাথাটা দেখা যায় দুইটা হয়। আমাদের অনেক ছবি আছে, অনেক মানে এখনো তো দুইটা মাথা। একটা ভিডিও কিছুদিন আগে আমরা দেখলাম, বিদেশি দুইটা মেয়ে, ওরা এক বোন ইংলিশে ভালো, এক বোন ম্যাথে ভালো ছিল। এই যে এই ধরনের মানুষগুলো, এগুলোকে জোড়া লেগে এই ধরনের মানুষ একজনই থাকে। একটা কঠিন সিফিলিস সাইকোটিক রোগীদের ছবি আমার ছিল, এখনো আছে কিনা তা সরাই ফেলছিলাম, বলবো সাইকোটিক রোগীদের কথা। তো এই ধরনের রোগগুলো দেখলে আমরা কিন্তু বুঝবো এটা হচ্ছে সাইকোটিক। কিন্তু আমরা একক মায়াজম আমরা কেন জানেন মনে করেন এইগুলো আইডেন্টিফাই করতে কষ্ট হয়েছে আমাদের, কারণ হচ্ছে আমরা একক মায়াজমে নেই। এই কারণে দেখা যায় হযবরল অবস্থা। এই রোগীর ঠোঁটে ঘা অনেকগুলো, আবার দেখি অনেক আঁচিল, আবার দেখি অনেক টিউমার, মানে হযবরল অবস্থায় আছে। এই জন্য ধরতে একটু কষ্ট হয়ে যায় আমাদের অনেক ডাক্তারদের। এটার জন্য অনেক বিচক্ষণতার দরকার আমাদের। বুদ্ধিমত্তা ছাড়া হোমিওপ্যাথিতে কাজ করা কষ্টকর। তবে টিউবারকুলার যেটা কিভাবে থাকবে, একই মানবদের 2টি বা তার বেশি মায়াজম মিলিত হলে তাকে টিউবারকুলার মায়াজম বলে। এই ধরনের শিশুদের কি থাকবে, কলেরা, পোলিও, বায়ুনালী প্রদাহ, পুরাতন কাশি, নিউমোনিয়া, অজ্ঞান বা ঘন ঘন খিঁচুনি হওয়া, মৃগী রোগ, ছোট কৃমির উপদ্রব, দাঁত, শীর্ণতা, তারপর টনসিলাইটিস, সর্দি, হাঁচি, টাইফয়েড, মস্তিষ্ক পানি জমা, সর্বঙ্গ, ফেরিনজাইটিস, লেরিনজাইটিস, রিকেটস, মাথায় উকুন, অশ্ব বগন্দর, চঞ্চলতা, কুকুর ভীতি, যা সহ্য হয় না তার প্রতি আসক্তি। ফিভার করে রুয়ে দেবে, যা সহ্য হয় তার প্রতি আসক্তি, যেটা তার তো এক জায়গায় মন থেকে না, তারা বারবার পরিবর্তনশীল মন মানসিকতা। তারপর হচ্ছে অতি ঠান্ডা বা অতি গরমে অসুস্থতা। এই যে কোনটা, সে অনেক গরমও সহ্য করতে পারে না, অনেক ঠান্ডাও সহ্য করতে পারে না। এই সমস্যাগুলো কিন্তু আমরা টিউবারকুলারে পেয়ে থাকি। আর যে বললাম একটা কঠিন সাইকোটিক রোগী পেয়েছি, যদি আমি ছবিটা আবার খুঁজে পাই আপনাদের সাথে শেয়ার করব। এটা যেহেতু একজন রোগী মা খুব রিকোয়েস্ট করে বলেছিলেন যে ছবিটা কখনো কাউকে দেখাবেন না, এই জন্য আর দেখাই না। ছবিটার মধ্যে হচ্ছে কি, আমার একটা কঠিন সাইকোটিক বাচ্চাটা এমন আমি দেখিনি, মনে করেন একটা মেয়ে বাচ্চা, সে মা এসে বলতেছে আমার মেয়েটা 6 মাস বয়স, কিন্তু মেয়ে যে জেনারেটরি অর্গানটা যে আছে, ফিমেল অর্গানের উপর দিয়ে এখন যে ইয়া উপর দিয়ে উপবংশের মতো বড় হচ্ছে, ওটা পুরোপুরি পেনিসের মতো, পুরোপুরি একটা পেনিস, মানে একটা পেনিস, ছোট একটা শিশু, ছেলে শিশুর বাচ্চার পেনিসটা।
মানে এই অবস্থাতে আমাদের কাছে তারা ছিল না ওই রোগী, তারা অপারেশন করবে চলে গেছে। আমি আর আমার কাছে পরামর্শ চেয়েছিলাম, আমি কিছু বলিনি। যেটা তারা গার্ডিয়ানরা এই মুহূর্তে যেটা ভালো মনে করে। তারপর আর জানি না কি হয়েছে রোগীটার। তো আমি একটা ছবি তুলে রেখেছিলাম যে তোমার কাছ থেকে চেয়ে ছবিটা দেখাবো তোমাকে একসময়। 10টা 6 বেজে গেছে, আমরা আলোচনা না করি। আমরা প্রথম দিকে কিছু খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছিলাম। আমরা বেশি ছিলাম না, 6-7 জন ছিলাম তখন। তো আশা করি সেই আলোচনার উপরে ভিত্তি করে কিন্তু আপনারা একটু রুগী দেখার সময় অবশ্যই খেয়াল রাখবেন। আমাদের কাছে একজন রুগী হিমোগ্লোবিন কমে গেছে, 6 হয়ে গেছে, 5 হয়ে গেছে বললেই আমরা কি ধরনের চিকিৎসাগুলো দিব সেদিকে আমরা অবশ্যই যেন খুব কেয়ার থাকে আমাদের। ঠিক আছে, তাহলে আর আমরা বেশি আলোচনা না করি। যারা উপস্থিত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা প্রথম থেকে ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা পরে যুক্ত হয়েছেন তারা হয়তো কম পেয়েছেন। আমাদের কিছু মূল আলোচনা চলে গিয়েছে আগে, এখন আলোচনা করার সময় নেই। যদি আবার কখনো সময় পাই আলোচনা করবেন ইনশাআল্লাহ। যুক্ত হওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যুক্ত করতে পারেন আপনাদের কিছু কথা। ম্যাডাম, আজকের ক্লাসটি তুলনামূলক ভাবে সবসময় তো ভালো হয়, কিন্তু আরো ভালো লেগেছে, শিক্ষণীয় হয়েছে খুবই। অনেক নতুন তথ্য আমরা জানতে পেরেছি, কিন্তু সবাই পায় নাই। হ্যাঁ, আপনি তো বললেন। তা আগামী সপ্তাহে একটু আলোচনা এই বিষয়ের উপরে করা যায় কিনা? ঠিক আছে স্যার, আগামী ক্লাসে একটু আবার আলোচনা করে দিব একটু বিষয়ে। আজ বাসায় গেস্ট আসছে, তো গেস্ট বলতে ওষুধ নিতে আসছে তারা। আজকে থাকবো না, আসলে ওই 5-6 জন মিলে আসে। তারা বিশেষ কোনো প্রশ্ন থাকলে 2 মিনিট সময় নিয়ে আমরা ম্যাডামকে ছেড়ে দিই, কারণ ওনার ব্যস্ততা আছে। ম্যাডাম আসলে কেউ হয়তো প্রশ্ন করতেছে না, আর আপনার ব্যস্ততা শুনেই হয়তো প্রশ্ন আগ্রহী হচ্ছে না। যাক, আলহামদুলিল্লাহ ম্যাডাম, জাজাকাল্লাহ। আমরা আবারও বিস্তারিত শুনবো ম্যাডাম, নতুন কোন একটা রোগীর বিষয়ে, এবং মায়াজামের ওই মায়াজামের বিভিন্ন ধরনের মায়াজাম, তারপরে মিশ্র মায়াজাম। ঠিক আছে ম্যাডাম, জাজাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আর যারা উপস্থিত ছিলেন তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।